সালমান শাহ এই বাংলার মাটিতে একটি উজ্জ্বল নক্ষত্র। আমি দেখতাম সে আমাকে সবসময় বাংলার এলভিস প্রেসলি ডাকত। 23-24 বছর পর হাবিবের এই মহাজাদুটা যখন আসলো, আমি অবাক হয়ে গিয়েছিলাম যে বিদেশিদের এত রিয়াকশন দেখে। আমি তখন জাপান ছিলাম একটি অনুষ্ঠানে। আমি যখন শুনেছি আমার খুব কষ্ট লেগেছিল যে এই ছেলেটির মাধ্যমে বাংলাদেশের অনেক, মনে হয় অন্তত আমাদের এই রিজনে একটি প্রতিষ্ঠিত ধারা তৈরি হতো, যা এখন হচ্ছে এবং আগামীতেও হবে। তবে সালমান শাহের সময় এটি ছিল একটি দুর্দান্ত বিষয়। ছেলেটি চলে গেল, এটার দুঃখ ভোলার নয়। তবে কোথা থেকে কি হয়েছে না হয়েছে এটা আমি জানিও না। আমি তখন অনেক দিন বাইরে ছিলাম, শুনি অনেক কথা। সেগুলো তো এখন দেশের প্রচলিত নিয়মের বিষয় হয়ে দাঁড়াচ্ছে। সালমান শাহ এই বাংলার মাটিতে একটি উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের সঙ্গীত আকাশে এই নক্ষত্রটি ঘুরে বেড়াবে, অনেক কিছু মানুষকে মনে করিয়ে দিবে এবং এর থেকে আমাদের ইয়াং জেনারেশন অনেক দৃষ্টান্ত নিয়ে নিজেদেরকে তৈরি করবে, এটি আমার বিশ্বাস। সালমান শাহ, এটা আমি যদি আমাকে প্রশ্ন করেন, এখনও আমরা যেটুকু পিছিয়ে আছি এটা আমাদের দুর্ভাগ্য। আমাদের নিজেদের তৈরি কিছু সমস্যা এবং আমাদের মধ্যে কিছু রেষারেষি থাকে। আমি জানি না কেন এই রেষারেষি যতদিন থাকবে ততদিন এমনিভাবে দেরি হতে থাকবে এবং একদিন আমার বিশ্বাস এই রেষারেষিও চলে যাবে। আমরাও কেন জানি না পৃথিবীতে আমাদের সন্তানেরা সত্যিকার অর্থে রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে একদিন আসবে, এটা আমার বিশ্বাস। ফকির আলমগীর, আমি এখনও বলবো আমাদের বন্ধু চলে গেছেন, সে সবসময় অনুকরণীয় হয়ে থাকবে। কেননা যে সাবজেক্টটি ফকির আলমগীর বেছে নিয়েছিল, জীবনের গান, মানুষের গান, চমৎকার। আর তার চাইতে আমার খুব বেশি মনে পড়ে তার অবদান তো সে অনস্বীকার্য, কিন্তু মানুষ হিসেবে আমি দেখতাম সে আমাকে সবসময় বাংলার এলভিস প্রেসলি ডাকত এবং সবসময় সে কিন্তু আরেকজনের প্রতিভাকে সম্মান করত। সেই ক্ষেত্রে আমি বলবো ফকির আলমগীর, তুমি ওপরে ভালো থেকো। আসলে ওর গান ওর গলাতেই মানায়, এবং দরাজ গলা, খুব জোরালো গলা। ও যেভাবে গাইতে পারবে, আমি কি সেভাবে পারবো? তবুও মাঝে মাঝে এই গানগুলি কখনো কখনো, আমি তো গ্রামে থাকি, এই গধূলি লগ্নে মাঝে মাঝে কিছুটা এদিক সেদিকভাবে পুরনো প্রেমের কথা মনে পড়ে এবং অনেককে দেখি অনেক কিছু। এই ফকির আলমগীরের এই গানটি কিন্তু মাঝে মাঝে আমি গুনগুন করি, তখন তো আর কাউকে জবাব দিতে হয় না। তবে চমৎকার একটি গান, এটাকে বলবো। আপনার জীবনের কিছু অংশ কি আপনি ভুলতে পারবেন, যেগুলো কোনোদিন ভোলার নয়? এই স্টাইলের উপস্থাপন আমি চেষ্টা করছি এবং আর আমার যেটা মনে হচ্ছে যে আমি তো উপস্থাপন অনেক দেখি, ভালো লাগে। আমি একটি জিনিস যখন আমাকে দেয়া হয় চ্যানেল আই, চেনা মুখ দুঃখ সুখ, আমি বলেছিলাম যে এখানে আমি যার ইন্টারভিউটা নিব আমি তার ব্যক্তিগত কোনো কিছু জানতে চাবো না এবং জিজ্ঞাসাও করব না। হয়তো একটি কারণে শিল্পীরা এটি খুব পছন্দ করেছিলেন। ধন্যবাদ আপনাকে, আপনি যে দেখেছেন এখানে আমি একদম শিশু, আপনাদের সহযোগিতা আমার দরকার। হয়তো এক সময় এটাতে আমিও কিছুটা দাঁড়াতে পারব। আজ থেকে 23 বছর আগে যখন হাবিব কৃষ্ণ অ্যালবামটি এনে কৃষ্ণ গানটি প্রকাশ করলো, আমি বলেছিলাম যে বাংলাতে একটি নতুন টোন আসলো, একটি নতুন ধারা, টিউনটা এবং টোনটা যেটা আগে ছিল না, এটা হাবিব আনলো। এখান থেকে আমরা আমাদের ছেলেমেয়েরা সবাই নতুন কিছু জানলো, বুঝলো, শিখলো, একটু গানের ধারাটা চেঞ্জ হলো। 23-24 বছর পর হাবিবের এই মহাজাদুটা যখন আসলো, আমি অবাক হয়ে গিয়েছিলাম যে বিদেশিদের এত রিয়াকশন দেখে। এবং আমার কাছে তখন এক ভদ্রলোক, প্রথম রিয়াকশনটা আমি তো নাম বলতে পারছি না, উনি বলেছিলেন যে এই গানটির যে মিক্সিং, প্রতিটা টোকা, সেটি যন্ত্রের এবং ছন্দের হোক, প্রত্যেকটি আমার কাছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড লাগছিল। তো আমি বলেছিলাম মনে মনে তখন, বোধহয় এবার আমাদের ছেলেমেয়েরা এখন
এমন কিছু কানে নিল, তাদের প্র্যাকটিস এবং তাদের উৎসাহ তাদেরকে আমাদের দেশের বর্ডারটা ক্রস করে দিবে। মানে এই বাংলাদেশের ছোট্ট একটি দেশের গান কেন জানি না আমার মনে হচ্ছে এই পৃথিবীতে একটি নাড়া দেবে। ছোট দেশ হতে পারে, সিঙ্গাপুর ছোট একটি দেশ, দেখেন সারা বিশ্বে তাদের পাসপোর্ট 1 নম্বর, বিকজ তাদের সেবামূলক দেশে তারা সেই পরিমাণ সেবা দিতে পেরেছে, সেই উন্নত মানের। তা ওয়াই নট আস, আমরা কেন পারবো না? আমাদের এই ছন্দ সুর, আজকে যে ওরা গান করছে সবাই মিলে, যারা ইয়াং জেনারেশন, তারা যদি এই বর্ডার ক্রস করে পৃথিবীতে ছড়িয়ে পড়তে পারে, এটাই তো আমাদেরই জন্য একটি সুখবর। হাবিবকে জানাচ্ছি ধন্যবাদ, সাধুবাদ, অভিনন্দন।